পরী আচমকা হাত ধরায় তুর্য পেছনে ফিরে তাকায়। পরী বলে, ভালোবাসা ভুল নয়, কিন্তু ভুল মানুষটাকে ভালোবাসা ভুল। আপনার বোঝা উচিত, আমার সমস্যাটার কারণে আমি জয়কে পর্যন্ত বিয়ে করিনি। আমার এত বছরের ভালোবাসাকেও বিসর্জন দিতে হয়েছে। আমার আপন খালাই যেখানে আমার এই সমস্যাটাকে মেনে নিতে পারেনি, সেখানে আপনার মা সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ। সে কেন মেনে নেবে আমাকে? হ্যাঁ, নিতে পারে, তবে সেটা আপনার জন্য নয়, আপনার ভাই সূর্যর জন্য। আর কারণটা নিশ্চয়ই ভেঙ্গে বলতে হবে না। পরী, তুমি জয়কে বলোইনি তোমার সমস্যাটার কথা। তুমি যদি বলতে তাহলে নিশ্চয়ই জয় এটা ভাবত না যে সে বাবা হতে পারবে নাকি পারবে না। ওই মুহূর্তে জয়ের ইম্পর্টেন্স থাকতে তুমি। আমি কি করে বলতাম? কি করে বলতাম আমি নিরুপায় ছিলাম। আমি অনেকবার চেয়েছিলাম জয়কে অন্তত সত্যিটা জানানোর। ভালোবাসার মানুষটার চোখে কেই বাঁচায় অপরাধী হয়ে থাকতে? আচ্ছা, আপনি তো আমায় ভালোবাসেন। আপনি চাইবেন কখনো আমার চোখে ঘৃণার পাত্র হয়ে থাকতে? চাইবেন না, কারণ কোনো মানুষই এটা চায় না। আমি বাধা ছিলাম দুটো জায়গায়। প্রথমত, আমি মা হতে পারবো না, আর দ্বিতীয়ত খালাম্নি আগেই মাথার দিব্যি দিয়ে রেখেছিল। খালা শুধু তার দিব্যি দিয়েই ক্ষান্ত হননি, দিয়েছিল জয়ের কসম। এসব পার করে জয়কে সত্যিটা জানানোর মতো সাহস আমার হয়ে ওঠেনি। আমি জানিও না জয় কখনো এই সত্যিটা জানতে পারবে নাকি, আর জানলেও জয় তখন কি করবে সেটাও আমি জানি না। কিন্তু আমি চাই জয় কখনো সত্যিটা না জানুক। আমায় ভুল বুঝেই না হয় ও ভালো থাকুক। সত্য কখনো চাপা থাকে না জানো। আজ হোক বা কাল, জয় নিশ্চয়ই সত্যিটা জানতে পারবে। যে সত্যিটা জয় জানে না, সেটা আপনি জানেন। জেনে বুঝে তবুও কেন ভুল পথে পা বাড়াচ্ছেন? জয় মুচকি হেসে আরেকটু শক্ত করে পরীর হাতটা চেপে ধরে। তারপর গানের কয়েকটা লাইন বলে, অগোছালো দিন রাত বলে যায়, হাতে রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। তুরোর হাত থেকে তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয় পরী। বিকেলের দিক দিয়ে রুমকি, সিয়াম আর শশী পরীকে এসে দেখে যায়। যাওয়ার পথে তুর্য রুমকিকে ডাকে। রুমকি দাঁড়িয়ে বলে, আরে তুর্য, তুমি এখানে? হুম। কেমন আছেন আপু? এই তো ভালো আছি। কিছু বলবে? পরী আর শপে কাজ করবে না। কাজ করবে না মানে? আমি তো মাত্রই ওর সাথে কথা বললাম, আমাকে তো কিছু বলল না। আসলে আপু আমিই না করে দিল ওর অবস্থা তো এখন জানেনি। আমি তো ওকে এখনই আসতে বলিনি। যতদিন ও সুস্থ না হয় ততদিন ওর ছুটি। পরী সুস্থ হলেও কাজটা করবে না আপু। তুর্য, তুমি কি ভেবে বলছো এসব? না মানে কথাটা অন্যভাবে নিও না। জাস্ট কথার প্রেক্ষিতেই বলছি, ওর হয়ে সিদ্ধান্ত নিচ্ছ। কোনো রাইট আছে কি? ভালোবাসি আপু। ভালোবাসার মানুষটার ভালো খারাপ দেখব না? রুমকি হেসে বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু তুমি ওর পরিবার সম্পর্কে জানো? পরিবারের দায়িত্ব কিন্তু ওর উপরই। সেসব কিছু আপনি আমার উপর ছেড়ে দিন, আমি সব সামলে নেব। আচ্ছা ঠিক আছে। দোয়া করি ভালোবাসা যেন পূর্ণতা পায়। পরীকে দেখে রেখো। ইনশাল্লাহ। দোয়া করবেন আপু। 3 দিন পর পরীকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। পরী বালিশের সাথে হেলান দিয়ে শুয়ে আছে।
পরীর চোখ বন্ধ ছিল। দরজার আওয়াজ টের পেতেই চোখ মেলে তাকায় পরী। দরজার দিকে তাকাতেই দেখে সেজান আড়াল থেকে লুকিয়ে দেখছে। পরী সেজানকে ডাকে, বাবু, তুমি ওখানে কেন? কাছে আসো। এতবার ডাকার পরও সেজান কাছে আসে না। তুর্য এসে সেজানকে কোলে নিয়ে বিছানায় বসায়। তখন পরী সেজানকে টেনে কাছে আনে। এই কয়েকদিনে সেজান একদম পরীর কাছে আসেনি। পরীকে ছাড়া যে বাচ্চা কিছু বোঝেই না, সে বাচ্চা পরীর কাছে আসেইনি। কি অদ্ভুত! পরী সেজানের দুহাত ধরে বলে, কি হয়েছে? লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? এতবার ডাকার পরও আসনি কেন? সেজান বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে বসে আছে। পরী আবার বলে, বলো। চাচ্চু বলেতে তোমালে যেন আমি না জ্বালাই। আমি কাতে এতে যদি তোমালে ব্যথা দেই তাই। সেজানের কথা শুনে পরী হা হয়ে আছে। এতটুকু বাচ্চা পরী ব্যথা পাবে বলে কাছে আসেনি। পরী সেজানকে বুকের মাঝে নিয়ে তুর্যকে বলে, কি বলেছেন আপনি ওকে? সেজানের পাশে যে জায়গাটুকু ছিল তুর্য সেখানে শুতে শুতে বলল, আমি তেমন কিছুই বলিনি ম্যাম। শুধু বলেছিলাম তোমার মাম্মির কাছে এখন বেশি যাবে না। দুষ্টুমি করলে ব্যথা পাবে। ও এত গভীরভাবে কথাটা মাথায় কিভাবে নিল কে জানে। তারপর থেকেই শুধু লুকিয়ে লুকিয়ে তোমায় দেখে, কাছে আসে না। পরীর বলার মতো কিছুই নেই। সেজানকে এতগুলা চুমু দিয়ে জড়িয়ে ধরে। তুর্য হাতের উপর ভর দিয়ে শুয়ে বলে, একটুখানি ভাগ আমায় দিল ও তো পারো। হুশ 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 করো কেন? আমি কি হাঁসমুরগি? আপনি পাগল। তুর্য সেজানের গালে চুমু খেয়ে বলে, সে তো তোমার জন্যই। দরজার আড়াল থেকে তুর্য, পরী আর সেজানের খুনসুটি দেখেন নাহিদা বেগম। অপরিচিত কেউ ওদের দেখলে ভাববে ওরা একটা সুখী পরিবার। তুর্য যে পরীকে খুব ভালোবাসে সেটা তিনি বুঝে ফেলেছেন। কিন্তু পরী কি কখনো ভালোবাসবে তুর্যকে? এ কথা ভাবলেই মনটা কেঁদে উঠে তার। লন্ডনে আসলেও সূর্যর মনটা পড়ে আছে বাংলাদেশে। তীরার স্মৃতি মুছতে পারছে না। চাইলেই কি আর কাউকে ভুলে থাকা যায়? কোনো না কোনো মন খারাপের রাতে স্মৃতিগুলো ঠিকই মাথাচাড়া দিয়ে ওঠে। সূর্য লন্ডনে ওর একটা বন্ধুর অ্যাপার্টমেন্টে উঠেছে। ব্যালকনিতে বসে তীরা আর সেজানের ছবি দেখছিল। তখন রুমে আসে ওর বন্ধু শিপন। কাঁধে হাত রেখে বলে, কি রে, কি করছিস? কিছু না রে। বস। না, বসবো না। চল বাহিরে যাব। না রে, ভালো লাগছে না। বাসায় বসে থাকলে ভালো না লাগারই কথা। বাহিরে গেলেই ভালো লাগবে। চল উঠো। আচ্ছা চল। কিন্তু কোথায় যাবি? পার্লারে যাব। দিন দিন ইয়ং হওয়ার আসল রহস্য তাহলে এটাই? একটু রংচং তো মাখতে হয়, বুঝিস না? তারপর দু বন্ধু একসঙ্গে হেসে ওঠে। পার্লারের কাছে গিয়ে সূর্য বলে, তুই ভেতরে যা, আমি এখানেই আছি। বাহিরে কি করবি? চল ভেতরে যাই। না, তুই যা। ওকে। সূর্য বাহিরে একাই হাঁটাহাঁটি করছে। তখন দেখতে পায় বিদেশি এক ছেলে একটা মেয়েকে খুবই বকছে। মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই বাংলাদেশি নাকি বিদেশি। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। ছেলেটা একসময় চলে যাওয়ার পরও মেয়েটা সেখানে দাঁড়িয়ে কাঁদছে। সূর্যর একবার ইচ্ছে হলো মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করতে,
আবার কি না কি ভাববে তাই আর যাওয়া হচ্ছে না। মেয়েটার চোখ সূর্যর দিকে পড়তেই মেয়েটা উল্টো পথে হাঁটা ধরে। সূর্য তাকিয়ে তাকিয়ে দেখছে। মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করার সময় একটা কার্ড ব্যাগ থেকে পড়ে যায়। এই সুযোগেই সূর্য এগিয়ে যায়। কার্ডটা তুলে মেয়েটার পেছনে পেছনে যায় আর ডাকে, শুনছেন? এই যে মিস। মেয়েটা একবার পিছু তাকিয়ে দাঁড়িয়ে যায়। কাঁদতে কাঁদতে ফর্সা নাকমুখ লাল হয়ে আছে। সূর্য কার্ডটা এগিয়ে দিয়ে বলে, আপনার ব্যাগ থেকে এটা পড়ে গেছে। আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা? না। বাংলাদেশি? সামনের ফ্ল্যাট থেকে একটা মেয়ে অর্পা বলে ডাকতেই মেয়েটা বাড়ির ভেতর ঢুকে যায়। সূর্যও আর আগ্রহ দেখিয়ে দাঁড়িয়ে না থেকে চলে যাওয়া ধরে। তখনই অর্পা ফিরে এসে পেছনে থেকে ডাকে, শুনুন। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে জয় আর সুচি। সে রাতের পর ধীরে ধীরে দুজনের সম্পর্কই অনেকটা স্বাভাবিক হয়েছে। সুচি বলে, আপনি কিন্তু এখনো বলেননি। কি বলবো? এই এতদিন অবহেলা করার কারণ কি? নিশ্চয়ই ছ্যাঁকা খেয়েছিলেন তাই না? জয় মৃদু হাসে। সুচি কপট রেগে বলে, হাসছেন কেন? তোমার কথা শুনে। হাসির কি বললাম? ছ্যাঁকা খাননি তাহলে? না। তাহলে? আপনি কাউকে ভালোবাসতেন না? নাকি আমায় ভালো লাগেনি? একটা ভালোবাসা ছিল আমার জীবনে। ছিল। তাহলে চলে গেল কেন? এই কেনর উত্তর আমি নিজেও জানি না। এখনো অজানা রয়ে গেছে। কখনো জানতে চাননি? সেই সুযোগও দেয়নি। অন্য কাউকে ভালোবেসেছিল? উহু। তবে আমাকেই ভালোবাসত। কিন্তু আমাকে ফিরিয়ে দেওয়ার কোনো রিজন আমায় বলেনি। শুধু বলেছিল আমি যেন তোমায় মেনে নেই। সব অতীত ভুলে তোমায় নিয়ে জীবনটা নতুন করে শুরু করি। অতীত আঁকড়ে ধরে যেন না থাকি। আমার কথা জানে সে? হুম। আপনার জানতে ইচ্ছে করে না সে কেন ছেড়ে চলে গেল? করে। আর আমি অপেক্ষাতে আছি কোনো একদিন নিশ্চয়ই সত্যিটা জানতে পারব। তখন আবার আমায় ছেড়ে দেবেন না তো? অফিসের পুরো ফ্লোর জুড়ে দৌড়াদৌড়ি করছে সেজান। সেজানের পেছনে ছুটে ছুটে পড়ি হাঁপিয়ে উঠেছে। নিজের ডেস্কে চুপচাপ বসে আছে। সেজান একটু পরপর উকি দিয়ে বলছে, মাম্মি আমালে ধলো। ধরতে গেলেই ছুটে পালাচ্ছে। সাথে খিলখিল করে হাসছে। অফিসের বাকি কর্মচারীরাও হাসছে ওর কাহিনী দেখে। পরি তুর্যদের অফিসে জয়েন করেছে মাস 3 হবে। শপের কাজটা যে তুরই না করে দিয়েছে সেটা পরি এখনো জানে না। তার অবশ্য কারণও আছে। তুর্য বিষয়টাকে খুব সুন্দর করে সামলিয়েছে। তুরোর বাবাকে দিয়ে বলিয়েছে তিনিই জবটা না করে দিয়েছেন। এবং অনেক বুঝিয়ে নিজের অফিসে একটা কাজ দিয়েছে। এখন তুর্য যতটা সময় অফিসে থাকে পরীকে দেখতে পারে। পরি সেজানকে ধরে তুরোর কেবিনে নিয়ে যায়। পরীকে দেখে তুর্য ল্যাপটপ বন্ধ করে বলে, কিছু বলবে? পরি সেজানকে তুরোর কোলে দিয়ে বলে, রাখেন ওকে। এত দুষ্টুমি করতেছে। দিন দিন বেশি পাকা হয়ে যাচ্ছে। কোনো কাজই করতে দিচ্ছে না। পরীর কথা শুনে হাসছে তুর্য। বলে, এজন্যই তোমায় বলেছিলাম কাজ করার দরকার নেই তোমার। তুমি মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। আর বাকি সময়টা সেজানকে দাও। কিন্তু তুমি তো আমার কথাই শুনছ না। আমি তো তোমার পরিবারের দায়িত্ব নিতেই চেয়েছিলাম। পরি টেবিলের উপর দুহাত রেখে তুরোর দিকে একটু ঝুঁকে বলে,
কথায় কথায় আমাকে একদম টাকার গরম দেখাবেন না। আপনি কে হ্যাঁ? কেন নেবেন আমার পরিবারের দায়িত্ব? এখন নিশ্চয়ই বলবেন, আমি তো তোমায় ভালোবাসি পড়ি। কিন্তু একটা কথা আপনি ভালো করেই জানেন, আমি আপনাকে ভালোবাসি না। তুর্য ঠোঁটে বাঁকা হাসি দিয়ে মুখটা পরীর দিকে এগিয়ে নিয়ে বলে, তুমি নিজেও জানো না যে তুমি আমায় ভালোবাসো। ড্যাম ইট! পরী হনহন করে তুরোর কেবিন থেকে বেরিয়ে যায়। তুর্য হাসে। সেজানকে টেবিলের উপর বসিয়ে দুহাত দিয়ে ধরে রাখে। বলে, তোর মাম্মির খুব রাগ তাই না রে? আমাল মাম্মি খুব ভালো। হুম, তা তো বটেই। তোর মাম্মি আমায় ভালোবাসে না কেন রে? মাম্মি পাপালে খুব ভালোবাসে। মাম্মি আমালেও ভালোবাসে। আরে বেটা, আমি তোর পাপা। সেজান শরীরটা একটু বেঁকিয়ে বলে, হহ, তুমি আমাল চাচ্ছ। তুর্য হেসে সেজানকে আদর করে দেয়। মায়ের তফাতটা বুঝতে না পারলেও বাবার তফাতটা সেজান খুব ভালো করেই বোঝে। প্রতিদিন ভিডিও কলে ওর বাবার সাথে কথা বলে। সূর্য যে কিভাবে সেজানকে ছাড়া এত দূরে থাকছে কে জানে। এক ভাই ভালোবাসা হারিয়ে দূরে আছে, আর আরেক ভাই ভালোবেসেও ভালোবাসা পাচ্ছে না। কিছু ফাইল পরীকে দেখতে দেওয়া হয়েছিল, ওইগুলো কমপ্লিট করে আবারও তুরোর কেবিনে যায়। ফাইলগুলো টেবিলের উপর রেখে বলে, দেখেন তো ঠিক আছে কিনা। তুর্য ফাইল চেক করছে তখন পরীর ফোন বেজে ওঠে। সূচি ফোন করেছে। প্রথম দিন ছাড়া সূচি পড়ে আর দুদিন ফোন দিয়েছিল। এরপর অনেক মাস কেটে গেছে সূচি আর ফোন করেনি। আর পরীও ইচ্ছে করে নিজের ক্ষত না বাড়ানোর জন্য ফোন দেয়নি। পরী ফোন রিসিভ করে বলে, হ্যালো, কেমন আছো পরী? ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ এখন। কেন? সূচি আনন্দে কথাই বলতে পারছে না। কথা গলায় আটকে আছে। খুশিতে হাসি পাচ্ছে। পরী বলে, শুনতে পারছ? হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও বলছি। কয়েক সেকেন্ড সময় নিয়ে সূচি চোখ বন্ধ করে বলে, আমি প্রেগন্যান্ট। পরীর কান থেকে ফোনটা আলগা হয়ে যায়। চোখের কোণে পানি চিকচিক করছে। একটু একটু করে পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে পড়ি। তুর্য তাড়াতাড়ি উঠে পরীর কাছে আসে। তুর্য কিছু বলতে গেলে পরী থামিয়ে দেয়। পরীর ঠোঁটে হাসি বিস্তৃত। বলে, কংগ্রাচুলেশন সূচি। আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার যে কি আনন্দ হচ্ছে পরী, তোমায় বলে বোঝাতে পারবো না। আমাদের একটা পুচকু হবে উফফ। জয়কে জানিয়েছ? জয় তো জানেই। রিপোর্ট আরও এক সপ্তাহ আগেই পেয়েছি। সবাই তো খুশিতে আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাই তোমায় জানানো হয়নি। তোমাকে না জানাতে পেরে শান্তিও হচ্ছিল না। এখন থেকে সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আর ঠিকমতো খাবে কেমন? আমি তোমাকে পরে ফোন দেব। অফিসে আছি এখন। আচ্ছা। পরী ফোন কেটে দিয়ে ডুকরে কেঁদে ফেলে। পরী শুধু কষ্টে নয় আনন্দেও কাঁদছে। সূচি প্রেগন্যান্ট মানে জয় সূচিকে মেনে নিয়েছে। জয় ভালো আছে। এর চেয়ে বেশি কিছু তো আর চাওয়ার ছিল না পরীর। তুর্য বলে, কি হয়েছে বলবে তো? কে ফোন করেছিল? পরী সেজানকে বুকে চেপে ধরে তুর্যকে সব বলে। তুর্য পরীর দুগালে হাত রেখে বলে, তুমি আমার দেখা অন্যতম সাহসী আর শক্ত মনের একটা মেয়ে।
4টার দিকে সেজানকে নিয়ে বাড়িতে চলে যায় পরি। ফ্রেশ হয়ে এসে জিজ্ঞেস করে, মা নিশাত আসেনি স্কুল থেকে? আসছে তো, বাইরে খেলছে মনে হয়। ওহ, দুপুরে খেয়েছিলে? নানু খেয়েছে? সবাই খেয়েছে। তোর মামার কি খবর রে? আর কথা হয়েছিল? 2 দিন আগে হয়েছিল। ওর সেই কবে দেশে আসার কথা, অথচ এখনো এলো না। মামার একটা কাজের জন্যই তো আটকে গেল। বলেছে কাজ মিটে গেলে আসবে। হুম, যা খেয়ে নে। সেজানকে নিয়ে পরি খেতে বসেছে তখন তুরোর মা আসে। টেবিলের উপর একটা বাটি রেখে বলে, তোমার মায়ের কাছে শুনলাম তুমি নাকি ভর্তা অনেক পছন্দ করো, তাই নিজের হাতে বানালাম। আপনি আবার কষ্ট করে এসব করতে গেলেন কেন আন্টি? তিনি পরীর মাথায় হাত বুলিয়ে বলেন, কিসের কষ্ট মা? তুমি আমার যে উপকার করছো এখনো তাতে এসব তো কিছুই না। তোমার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। তোমার যদি কখনো কিছু লাগে তুমি নিঃসংকোচে আমায় জানাবে কেমন? আচ্ছা ঠিক আছে। এখন বসুন একসাথে খাই। না মা, আমি খেয়ে এসেছি। তোমার মা কোথায়? রুমেই আছে। আচ্ছা। সেজান পেছনে থেকে ডেকে বলে, দাদু দাদু আমিও যাব। পরি বলে, আগে খাওয়া শেষ হোক। না, আমি আল খাবো না। সেজান খেতে না চাইলে পরি আর জোর করে খাওয়ায় না। জোর করে খাওয়ালেই বমি করে দেবে। সেজানের মুখ মুছে দিয়ে তাহমিনা বেগমের কোলে দিয়ে দেন। নিশাত বাসায় এসে ফ্রেশ হয়ে বইখাতা নিয়ে বাহিরে যায়। তখন পরি ডেকে বলে, কোথায় যাচ্ছিস? তুর্য ভাইয়ার কাছে। কেন? তুমি জানো না? তুর্য ভাইয়াই তো আমায় পড়ায়। প্রতিদিন রাতেই তো ভাইয়ার কাছে পড়তে যাই। আজ রাতে বন্ধুদের সাথে পিকনিক করব। তাই ভাইয়া বলছে এখন পড়াবে। আমি যাচ্ছি। পরি নিশাতের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। নাহিদা বেগম ছাদ থেকে কাপড় এনে দেখে পরি আনমনা হয়ে কিছু ভাবছে। জিজ্ঞেস করেন, কি ভাবছিস? কই? আবার বলিস কই? কি ভাবিস বল। কিছু না। তুরোর কথা ভাবছিস? পরি ভ্রু কুঁচকে তাকায় মায়ের দিকে। আসলেই পরি তুরোর কথা ভাবছিল। মা মৃদু হেসে বলেন, আমি তোর মা হই এটা কি ভুলে যাচ্ছিস? মেয়ের মনের কথা বুঝব না? এমন কিছু না মা। হুম বুঝি বুঝি। অবশ্য ভাবার মতোই একটা ছেলে তুর্য। তোর অপারেশনের পর তো তুর্য তোর কম খেয়াল রাখেনি। তোর প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় তোর পাশে থেকেছে। সে হিসেবে বলতে গেলে তো আমি তেমন সেবাই করিনি। তুরই করতে দেয়নি। শুধু বলেছে আমাকে বলে দেন কিভাবে কি করতে হবে। তুই জানিস তুর্য অফিস থেকে এসে আমার সাথে রান্না করত। খুঁটিয়ে খাটিয়ে জানতে চাইতো তুই কি পছন্দ করিস। আমার মনে হয় তোর তুর্যকে একবার সুযোগ দেওয়া উচিত। এসব তুমি কি বলছো মা? ভুল কি বললাম? তুই বুকে হাত দিয়ে বলতো তুই তুর্যকে পছন্দ করিস না? আমি মিথ্যা বলবো না। হ্যাঁ তুর্যকে আমার ভালো লাগে। আর লাগাটাই কি স্বাভাবিক না বলো? একটা মানুষ যদি প্রতিনিয়ত আঠার মতো পিছে লেগেই থাকে, সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে কেয়ার করে তাহলে তাকে ভালো লাগাটা কি স্বাভাবিক না? কিন্তু আমি জেনে শুনে কখনোই তুর্যকে ভালোবাসতে পারবো না। কেন পারবি না? জয়ের জন্য। জয় তো দিব্যি সুখে আছে।
তবে তুই কেন পারবি না? জয় সুখী হোক এটাই আমি চেয়েছি, কিন্তু জয়ের বিরহে আমি তুর্যকে ফিরিয়ে দিচ্ছি না। এটার কারণ তোমার তো জানার কথা মা। আমি জানি না। কি কারণ আছে শুনি? তুমি তো জানো মা আমি কোনোদিন মা হতে পারবো না। নাহিদা বেগম কিছুক্ষণ চুপ করে থাকেন। পলকহীনভাবে পরীকে দেখছে। পরীর বাহু ঝাঁকিয়ে বলে, তুই কি পাগল হয়ে গেছিস পরী? এসব তুই কি বলছিস? কি বলছি মানে? ছোটবেলায় না আমার একটা অপারেশন হয়েছিল। ডাক্তার নাকি বলেছিল আমি আর মা হতে পারবো না। এসব তোকে কে বলেছে? তোর কোনো অপারেশন হয়নি ছোটবেলায়, আর না তোর কোনো সমস্যা ছিল। নাহিদা বেগমের কথা শুনে পরীর মাথায় আকাশ ভেঙে পড়ে। মা এসব কি বলছে? আর খালা তাহলে? পরীর মাথা ঘোরাচ্ছে। মা তো মিথ্যা বলবে না। তাহলে খালা যা বলেছিল সব মিথ্যা ছিল? নাটক ছিল সব? সব প্রশ্নের উত্তর তো খালাকে দিতেই হবে। রুমে গিয়ে পার্সটা নিয়ে বলে, আমি এসে তোমাকে সব বলছি মা। তুমি সেজানকে দেখো। গাড়িতে বসে আছে পরী। সমস্ত শরীর কাঁপছে। পথও ফুরাতে চাচ্ছে না। পরীর মনে হচ্ছে হেঁটে গেলেও এর চেয়ে কম সময় লাগবে। জয়ের বাড়ির সামনে এসেও শরীর চলছে না। পা আগাচ্ছে না। রাগে, কষ্টে, জিদ্দে পুরো শরীর থরথর করে কাঁপছে। বাড়ির ভেতর ঢোকার পর কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় কাজের লোক। পরী তাকে সরিয়ে ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে থাকা কাচের টিটেবিলটা ধাক্কা দিয়ে ফেলে বলে, খালা কোথায় তুমি? কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে ফ্লোরে। পাশে থাকা চেয়ার, সোফা, টাঙানো ছবি সব ছুঁড়ে ফেলে দেয়। খালা আসার আগেই পরী তার রুমে যায়। দরজার মুখেই দেখা হয় দুজনের। পরীর চোখমুখ লাল টকটকে হয়ে আছে। চোখের পাতা ভেজা। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। খালা বলেন, কি হয়েছে তোর? এভাবে ঘরের দামি দামি জিনিস ভাঙচুর করছিস কেন? এগুলো কেনার টাকা কি তোর মরা বাপ এসে দেবে? পরীর পাশেই ওয়ার্ড্রব ছিল। ওয়ার্ড্রবের উপর থেকে ফুলদানিটা নিয়ে সজোরে ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। মুহূর্তেই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরী চিৎকার করে বলে, এই ফুলদানিটা যদি তোমার মাথায় ফাটাতে পারতাম তবেই আমার শান্তি হতো। এই জিনিসপত্রের মতো যদি তোমায় ছুঁড়ে ফেলতে পারতাম তাহলেই আমার শান্তি হতো। কেন করেছিলে আমার সাথে ছলনা? কেন বলেছিলে মিথ্যে? কেন বলেছিলে আমি মা হতে পারবো না? তোর মা কি সুস্থ হয়ে গেছে? তুমি কি চেয়েছিলে মা সারা জীবন অসুস্থ হয়ে পড়ে থাকবে? আর আমি সত্যিটা জানতেও পারবো না? সত্যিটা যখন জেনেছিস তখন তো আর লুকানোর কিছু নেই। জয়ের থেকে তোকে আলাদা করার জন্য আর কোনো উপায় ছিল না আমার। তুই হলি ফকিন্নি ঘরের মেয়ে। তার উপর বাপও মারা গেছে। তোকে আমার ছেলের বউ করব? পাগল আমি? তার উপর তোকে বিয়ে করলে তোর পুরো পরিবারটাকে আমার ছেলের টানতে হতো। এত কষ্ট করে ছেলে বড় করেছি কি অন্যের পরিবার টানার জন্য? তুই নিজের পরিবার দেখ আর সুচির পরিবার দেখ। তোদের সাথে আমাদের আত্মীয়তা মানায় না। বাহ খালা বাহ। টাকা পয়সার লোভে তুমি তোমার ছেলের কথাটাও একটাবার ভাবলে না? টাকার লোভে তুমি অন্ধ হয়ে গেছিলে যে ছেলের ভালোবাসা কেড়ে নিতেও দুবার ভাবনি। তুমি তো মা নও। মা নামের কলঙ্ক। কি সুন্দর করে নাটকটা সাজিয়েছিলে তুমি। আমি যদি এই সত্যিটা জয়কে জানাই তাহলে তুমি জয়ের চোখে কতটা নিচে নেমে যাবে জানো তো?
আমি যদি বিয়ের পরও জয়কে সব জানাতাম তাহলেও জয় সূচিকে ছাড়তে দুবার ভাবত না। কিন্তু আমি সেটা পারিনি। কি করে পারতাম? তোমার কসমের কাছে তো আগেই আটকে ছিলাম। আর তারপর রইল সূচি। একটা মেয়ে হয়ে তো আরেকটা মেয়ের ঘর আমি ভাঙতে পারি না। হ্যাঁ পারতাম, যদি আমি তোমার মতো অমানুষ হতাম। তুমি যেই টাকার জন্য আমাকে আর জয়কে আলাদা করলে সেই টাকা কতদিন থাকবে? এমন না হয় একদিন টাকার জন্যই আমার পায়ে ধরতে হয় তোমার। আল্লাহ কখন কি করে তা আমরা কেউ জানি না। আল্লাহর লীলা খেলা বুঝা দেয়। সারাটা জীবন আমি তোমায় ঘৃণা করে যাব। তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছ। আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। পরী কাঁদতে কাঁদতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। জয়ের মা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। পরী চলে যাওয়ার পরই দেয়ালের আড়াল থেকে বেরিয়ে আসে জয়। পরী বাড়িতে আসার প্রায় 2 মিনিট পরই জয় বাসায় আসে। বাড়ির এমন বেহাল অবস্থা দেখে চমকে যায়। পরীর কণ্ঠস্বর শুনে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। এরপর দেয়ালের আড়াল থেকে লুকিয়ে সবটা শুনে মায়ের মুখোমুখি হয় এবার জয়। এই চোখে রয়েছে মায়ের প্রতি রাগ, ঘৃণা আর ক্রোধ। জয়কে এভাবে দেখে তিনি থতমত খেয়ে যান। ভয় একদম চুপসে যান। তবুও মুখে মিথ্যা হাসি ফুটিয়ে জয়ের কাঁধে হাত রেখে বলে, তুই কখন আসলি বাবা? জয় ধাক্কা দিয়ে হাত সরিয়ে দেয়। রাগে এতটা জোরেই ধাক্কা দিয়েছিল যে তিনি শোকেশের সাথে বাড়ি খান। শোকেশের সাথে বাড়ি খাওয়ায় মাথায় চোট পেয়েছেন তিনি। মাথায় হাত দিয়ে জয়ের দিকে তাকিয়ে বলেন, জয়। জয় রেগে বলে, জয় কি? হ্যাঁ জয় কি? কেন করলে তুমি আমার সাথে এমন? কেন পরীকে আমার থেকে আলাদা করেছিলে? টাকার জন্য? টাকার এত লোভ তোমার? তুমি আমার কেমন মা? আমার কথাটাও তুমি ভাবলে না। আমি চোখের পানিও তোমার মন গলাতে পারেনি। জয় আমার কথা শোন তুই বাবা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। তোমাকে মা বলতেও আমার ঘৃণা করছে। তোমাকে খুন করলেও হয়তো আমার রাগ মিটবে না। কিন্তু কি করব বলো? হাজার দোষ করলেও তো তুমি মা। তাই তোমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু আমি আর এই বাসায় তোমার সাথে থাকছি না। আমি আজই চলে যাব সূচিকে নিয়ে এই বাড়ি থেকে। ছাদের ফ্লোরে বসে অনবরত চিৎকার করে কাঁদছে পরী। খালা কখনো এমন কিছু করতে পারবে এটা পরী স্বপ্নেও ভাবেনি। সবই তো ঠিক ছিল, শুধু টাকাই সব এলোমেলো করে দিল। টাকার লোভে মানুষ ভালোবাসা কেড়ে নিতেও ভাবে না। নিশাতকে পড়িয়ে সেই কখন থেকে তুর্য অপেক্ষা করছে পরীর জন্য। পরী আসছে না বিধায় ছাদে চলে যায়। ছাদে গিয়ে পরীকে এভাবে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে চমকে যায়। পরীর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পরী? এভাবে কাঁদছ কেন? প্লিজ বলো আমায় কি হয়েছে? কোনো ছেলে কিছু বলেছে? কোনো ব্যাড কমেন্ট করেছে? প্লিজ বলো। কান্নার জন্য পরী কথাই বলতে পারছে না। পরীকে এভাবে কাঁদতে দেখে তুর্য নিজেও ঠিক থাকতে পারছে না। অজানা ভয় মনটা কেঁদে উঠছে। ছাদের ফ্লোরেই পরীর ফোনটা বেজে উঠছে। স্ক্রিনে ভেসে উঠছে জয়ের নাম। পরী খেয়ালই করেনি যে ফোন এসেছে। তুর্য ফোনটা নিয়ে পরীর দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার ফোন। জয় ফোন করেছে। ফোন রিসিভ করবে না ভেবেও ফোনটা রিসিভ করে। পরী কিছু বলার আগেই ওপাশ থেকে জয় কান্নারত কণ্ঠে বলে, পরী প্লিজ সিনহা হাসপাতালে চলে আয়। প্লিজ।
ওপাশ থেকে কান্নার শব্দ ছাড়া আর কিছুই আসছে না। এক সময় জয় ফোনটা কেটে দেয়। পরীর কান্না থেমে যায় এবার। ভাঙা ভাঙা গলায় বলে, সি সিনহা হাসপাতালে যাব। তুর্য অবাক হয়ে বলে, হাসপাতালে কেন? জানি না, আমাকে এখনই যেতে হবে। পরী তাড়াতাড়ি উঠে সিঁড়ি দিয়ে নিচে নামে। পেছনে পেছনে তুরও আসে। বাড়ির মেইন গেট পার হয়ে পরী হাঁটতে থাকে। ব্যস্ত হয়ে হাঁটায় ছোট ইটের টুকরোর সাথে হোঁচট খায়। পাশে তুর্য ছিল বলে আর পড়েনি। তুর্য ধরে বলে, এভাবে হাঁটতে থাকলে রাত ফুরিয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। পরীর হাত ধরে তুর্য বাসে উঠে। সিটে বসেও পর্যন্ত পরীর হাত ছাড়েনি। হাসপাতালের সামনে পৌঁছে পরী নার্ভাস হয়ে যায়। চিন্তা হচ্ছে খুব। পাও আর সামনে আগাচ্ছে না। তুর্য হাতটা একটু শক্ত করে ধরে বলে, রিল্যাক্স, চলো। সামনের করিডোর পেরিয়ে পরের করিডোরে যেতেই জয়কে দেখতে পায়। জয় পরীকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। কান্নার পরিমাণ আরও বেড়ে যায় জয়ের। এভাবে জড়িয়ে ধরায় পরীও চমকে যায়। তুরোর হাত থেকে পরীর হাতটা আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। তুরোর চোখটা একটু একটু ঝাপসা হয়ে আসছে। তুর্য দ্রুত চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নেয়। জয় কাঁদতে কাঁদতে বলে, আমার মা তোর সাথে যেটা করেছে সেটা খুব অন্যায় করেছে। মায়ের জন্যই আমরা দুজন আলাদা হতে বাধ্য হয়েছি। কিন্তু যাই হয়েছে পরী, এতে আমার কোনো হাত নেই। হ্যাঁ, আমি এতদিন তোকে ভুল বুঝেছি ঠিকই, কিন্তু আজ আমার ভুল ভেঙে গেছে। তুই মাকে আজ যা যা বলেছিস আমি সব শুনেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের থেকে আলাদা হওয়ার। সূচিকে ডাকার আগেই সিঁড়ি থেকে সূচির চিৎকারের শব্দ পাই। বাহিরে গিয়ে দেখে সিঁড়ি বেয়ে রক্তর বন্যা বয়ে যাচ্ছে। সূচি পেট ধরে কাঁদছে। একটু আগে ডাক্তার জানায় বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। সূচিরও এখনো জ্ঞান ফেরেনি। মাতৃত্ব নিয়ে মায়ের বলা মিথ্যার শাস্তি এখন সূচি পেল। বাচ্চাটাকে বাঁচানো গেল না পরী। এত সব কিছুর মধ্যেও তো একটা চরম সত্যি আছে রে। আমি তো সূচিকে ভালোবেসে ফেলেছি। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় আমি সূচিকে ভালোবাসি। তুরোর দিক থেকে হাতটা পুরোপুরি আলগা হলেও এবার পরী শক্ত করে চেপে ধরে তুরোর হাত। তুরোর হাত ধরে রাখা পরীর হাতের দিকে তাকায় তুর্য। পরীর চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। নিজেকে সামলে নিয়ে জয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অন্য হাত দিয়ে জয়ের চোখের পানি মুছে দিয়ে বলে, প্রকৃতি তার শাস্তি দিতে ভুলে না জয়। আমি খালার শাস্তি চেয়েছি ঠিকই, কিন্তু কখনোই চাইনি তোমার, সূচির বা বাচ্চাটার কোনো ক্ষতি হোক। তুমি টেনশন করো না, সূচির কিছু হবে না, দেখো সুস্থ হয়ে যাবে সূচি। টলমল করা চোখে পরীর দিকে তাকিয়ে জয় বলে, তুই আমায় ক্ষমা করেছিস তো পরী? পরী মৃদু হেসে বলে, কিসের ক্ষমার কথা বলছ? তুমি কি সূচিকে ভালোবেসে নিজেকে অপরাধী ভাবছ? ভাবছ তোমার ভালোবাসাকে আমি ঠুনকো ভাবছি? এমন কিছু ভেবো না জয়। আমি জানি তোমার কোনো দোষ নেই। স্বামী স্ত্রীর একটা পবিত্র সম্পর্ক তোমাদের। তাহলে ভালোবাসাটা অপরাধ হবে কেন? ভালোবাসা হয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। তুমি মাত্রই আমায় জড়িয়ে ধরেছিলে। সেটা কিন্তু আমায় ভালোবেসে নয়, বরং সূচিকে হারানোর ভয়। হয়তো একটা ভরসার বুক বা হাত খুঁজছিলে। এখানে আমি তোমার কোনো দোষ দিচ্ছি না। সূচির প্রতি এত ভালোবাসা হয়তো এজন্যই এখন অনুভব করছো, কারণ সূচির সিচুয়েশন এখন খারাপ।
যদি এমন অ্যাক্সিডেন্ট না হতো তাহলে হয়তো আমার জন্য তোমার মনে ভালোবাসা কষ্ট আবারও জেগে উঠত। সেসব তোমাদের সংসারের জন্য ভালো হতো না। এজন্য শুধু এটাই বলবো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিরাশ হয়ে পড়ো না। আল্লাহর উপর ভরসা রাখো। তুরোর হাত ধরেই যখন পরী আসছিল তখন জয় বলে, আমি তোকে কখনো ভুলতে পারবো না পরী। পরী পেছনে ঘুরে মুচকি হেসে বলে, তা তো আমিও তোমায় ভুলতে পারবো না জয়। তবে অতীত আঁকড়ে বেঁচে থাকার মতো বোকামিও করব না। অতীত ভেবে নিজের বর্তমান ভবিষ্যৎ কোনোটাকেই নষ্ট করব না। বাস্তবতার চাপে যখন আমরা পড়ে যাব তখন হয়তো অতীত মনে করার সময়টুকু পাবো না আমরা। হয়তো বা কখনো অতীত মনে করে একটা দীর্ঘশ্বাস ছাড়ব। ব্যাস এতটুকুই। সত্যি আর বাস্তব আমাদের মানতেই হবে না। তোমার জন্য আমার জন্ম হয়নি, আর আমার জন্য তোমার জন্ম হয়নি। যদি হতো তাহলে নিশ্চয়ই আমরা আলাদা হতাম না। আমার তুমিটা তুমি নও জয়, কিন্তু তোমার তুমি সুচি। এরপর আর পিছু ফিরে তাকায়নি পড়ি। রাত 12টা ছুঁই ছুঁই। একটু পরপর মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি পড়বে। আজ আকাশের কাঁদতে ইচ্ছে করলেও পরীর কান্না পাচ্ছে না। ভালো লাগছে এটা ভেবে, জয় সত্যিই ভালোবেসে ফেলেছে সুচিকে। কোনো পিছুটান থাকবে না আর। জয়ের মুখে সুচিকে ভালোবাসার কথা শুনে পরীর পিছুটানও কমে যায়। এবার নিজের জন্য বাঁচবে, নিজেকে ভালোবেসে বাঁচবে। ফুটপাত দিয়েই এতক্ষণ হাঁটছিল তুর্য আর পরী। বৃষ্টি পড়া শুরু করায় একটা বটগাছের নিচে দুজনে আশ্রয় নেয়। আশেপাশে কোনো মানুষজন নেই। মাঝে মাঝে দু একটা গাড়ি তড়িৎ বেগে ছুটে চলেছে। বৃষ্টির পানিতে রাস্তাটা বেশ চমৎকার লাগছে। তুর্য হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলে, এখানে দাঁড়ালে কেন? আপনি তো বৃষ্টিতে ভিজতে পারেন না। কোনো গাড়ি থামলেই বাসায় চলে যাবেন। আর তুমি? আমি বৃষ্টিতে ভিজে হেঁটে যাব। পথে কোনো রিকশা পেলে রিকশায় উঠে যাব। আমাকে কি তোমার পাগল মনে হয়? এত রাতে আমি তোমায় একা ছেড়ে যাব? আপনার ভালোর জন্যই বলেছি। আমিও ভালোবাসার মানুষটার ভালো চাই। তোমায় ভালোবেসে আমি অসহ্য এই বৃষ্টিকেও সহ্য করতে রাজি আছি। অসহ্য বৃষ্টিকেও ভালোবাসতে রাজি আছি। কারণ তুমি বৃষ্টি ভালোবাসো। নিজের হাতের মুঠোয় পরীর হাত নিয়ে বৃষ্টিস্নাত রাস্তায় হাঁটতে থাকে দুজনে। দুপাশে গাছগাছালি, মাঝখানে রাস্তা। গাছের ডালপালা পাতা থেকে টুপটাপ পানি পড়ছে। আকাশ থেকে পড়ছে বড় বড় পানির ফোঁটা। রাতের আকাশ, কালো রাস্তা আর বৃষ্টি সব মিলিয়ে মনের মতো একটা পরিবেশ। রাস্তার ধার ঘেঁষে হেঁটে চলেছে পরী আর তুর্য। এতক্ষণ দুজনেই চুপ করে থাকলেও তুরোর মাথায় একটা বুদ্ধি এলো। হঠাৎই পরীর সামনে দাঁড়িয়ে পড়ে। পরী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তুরোর দিকে। তুর্য কোনো কথা না বলে পরী দুহাত নিজের দুহাতে নিয়ে হাঁটতে থাকে। পরী সামনে এগিয়ে হাঁটছে আর তুর্য পিছিয়ে পিছিয়ে হাঁটছে। পরী বলে, এভাবে উল্টো হয়ে হাঁটছেন কেন? সামনে ঘুরে হাঁটেন। তুর্য মুচকি হেসে গান ধরে, রিমঝিম এই ধারাতে চায় মন হারাতে, রিমঝিম এই ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলোমেলো, এ কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলোমেলো, এ কি শুরু হলো প্রেমের কাহিনী।
রিমিঝিমি এ ধারাতে চায় মন হারাতে। রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে। হো, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায়, ফোটে কামেনি। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। পরী নিষ্পলকভাবে দেখছে তুর্যকে। তুরোর চোখের গভীরতা অনেক। হয়তো এই চোখেই আছে এক সমুদ্র ভালোবাসা। এভাবেই হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিল, পাশ থেকে একজোড়া কাপল এসে হাত তালি দিতে দিতে বলে, বাহ ভাই বাহ, আপনারা তো দেখছি আমাদের থেকেও বেশি রোমান্টিক। ছেলেটা তুর্যকে উদ্দেশ্য করে বলে, দূর থেকেই আপনাদের দেখছিলাম। আপনি বোধহয় গান গেয়ে শোনাচ্ছিলেন। একটুখানি শুনলাম। তুর্য হেসে বলে, বুঝেনি তো, কিন্তু আপনাদের তো চিনলাম না। আমি ফাহাদ আর ও আমার ওয়াইফ প্রিয়া। আপনারা? আমি তুর্য আর ও পরী। স্বামী স্ত্রী না? জি না। তবে হয়ে যাবে। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। এত রাতে দুজনে বৃষ্টিবিলাস করছিলেন? ওরকমই। আমরাও তাই করছিলাম। কোথায় যাচ্ছেন আপনারা? বাড়ির দিকেই যাচ্ছিলাম। আপনারা? এই তো পাশেই আমাদের বাড়ি। আজকের রাতটা চাইলে আমাদের বাসায় থাকতে পারেন। জি না ভাই, ধন্যবাদ। প্রিয়া হেসে বলে, আমরা কোনো চোর ডাকাত নই কিন্তু। প্রিয়ার কথা শুনে সবাই হেসে দেয়। বৃষ্টির রাত, কোনো গাড়ির দেখাও মিলছে না। আবার বৃষ্টিতে ভিজলে তুর্য অসুস্থ হয়ে যায়। আর যাই হোক, নিজের জন্য তো আর অন্য কারো ক্ষতি করা যায় না। তাই পরী সবদিক ভেবে রাজি হয়ে যায়। পরী রাজি হওয়ায় তুরও আর কিছু বলে না। পরী ড্রয়িং রুমে দাঁড়িয়ে চারপাশ দেখছে। প্রিয়া একটা তোয়ালে পরীর দিকে এগিয়ে দিয়ে বলে, চুলগুলো পেঁচিয়ে নাও, আর আমার সাথে চলো, রুমটা দেখিয়ে দেই। বাড়িতে আর কেউ নেই? না, আমার শ্বশুর ও শাশুড়ি, ননদ গ্রামে গেছে। ওহ। চারজনই চেঞ্জ করে লিভিং রুমে বসে। প্রিয়া সবার জন্য কফি আর স্ন্যাক্স নিয়ে এসেছে। সবাইকে কফি দিয়ে প্রিয়া ফাহাদের পাশে বসে। ফাহাদ এক হাত দিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে। কফির মগে চুমুক দিয়ে ফাহাদ বলে, তারপর রিলেশন কতদিনের আপনাদের? পরী হালকা হেসে বলে, আমাদের কোনো রিলেশন নেই ভাই। সিরিয়াসলি? দেখে তো বোঝাই যায় না। বাহ্যিক দিক দেখে কি আর ভেতরের কিছু আন্দাজ করা যায়? তাও ঠিক। তুর্য সোফার উপর দুহাত ছড়িয়ে দিয়ে বলে, এই মেয়ের মন গলানো খুব কঠিন ভাই। এতদিন ধরে পেছনে পেছনে ঘুরি, অথচ পাত্তাই দেয় না। কথাটা বলেই তুর্য হাঁচি দেয়। একটু পরপর নাক টানছে। ঠান্ডা অলরেডি লেগে গেছে বোঝা যাচ্ছে। তুরোর কথা শুনে ফাহাদ বলে, ভালোবাসা সত্যি হলে এটা কোনো ব্যাপার না ভাই। এই প্রিয়াকে দেখছেন, ওকে কিন্তু আমি এত ইজিলি পাইনি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ফাহাদের কথা শুনে প্রিয়া মিটিমিটি হাসছে। প্রিয়া তুর্যকে বলে, ভাইয়া আপনি কি ঘুমাবেন? বৃষ্টিতে ভিজেছি তো, একটু ঘুম ঘুম পাচ্ছে। তাহলে আপনি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। না, সমস্যা নেই। প্রিয়া তুরোর কথাকে পাত্তা না দিয়ে ফাহাদকে বলে, ভাইয়াকে তার রুমটা দেখিয়ে দাও। আমি পরীকে নিয়ে যাচ্ছি।
আচ্ছা। তুর্য আর পরীকে আলাদা রুমে দিয়ে প্রিয়া রুমে চলে যায়। ফাহাদ তুরোর কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বর জ্বর ভাব। তাই ফাহাদ তুরোর রুমেই থেকে যায় আর প্রিয়াকে বলে পরীর রুমে থাকতে। প্রিয়াও বাধ্য মেয়ের মতো পরীর রুমে যায়। পরী তখন ব্যালকনিতে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া বলে, আরে বৃষ্টির মধ্যে ব্যালকনিতে কেন? ভিজে যাবে তো। পরী মুচকি হেসে বলে, সমস্যা হবে না, তুমি রুমে আসো তো। প্রিয়া পরীকে টেনে রুমে নিয়ে বিছানায় বসে। তোমার কি ঘুম পাচ্ছে পরী? না তো। কেন? অনেক রাত হলো তো, তাই জিজ্ঞেস করলাম। তোমার ঘুম পেলে ঘুমাও। দুজনের কথা চলাকালীন ফাহাদ দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেয় প্রিয়া। ফাহাদ বলে, পরীকে নিয়ে তুরোর রুমে আসো তো। বারবার পরীর নাম বলছে। পরী ফাহাদের কথা শুনেই তুরোর রুমে যায়। কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। প্রিয়া একটা বাটিতে পানি আর একটা কাপড় এনে দেয় জলপট্টি দিয়ে দেওয়ার জন্য। পরী চুপচাপ তুর্যকে জলপট্টি দিয়ে দিচ্ছে। তুর্য পরীর হাত ধরে বলে, প্লিজ আমায় ছেড়ে যেও না, আমায় একটা সুযোগ দাও। আমি তোমায় কখনো কষ্ট দেব না। তোমার সব কষ্ট, অতীত আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব। তুর্য এক নাগারে এসব কথা বলেই যাচ্ছে জ্বরের ঘোরে। প্রিয়া ইতস্ততবোধ করে বলে, একটা কথা বলি পরী? জি। উনাকে দেখে মনে হচ্ছে উনি তোমাকে খুব ভালোবাসে। কিন্তু তুমি এমন ভাবলেশহীন কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? পরী একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, জানি না, তবে এতটুকু বলতে পারি কারো মায় জোড়াতে চাই না। মানে? কোনো অতীত ছিল? পরী একবার ফাহাদের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। ফাহাদ সেটা বুঝতে পেরে বলে, আচ্ছা আমি বাহিরে যাচ্ছি। পরী ফাহাদকে আটকিয়ে বলে, না ভাইয়া, সমস্যা নেই। তারপর এক পলক তুরোর দিকে তাকিয়ে সবটা বলে প্রিয়া আর ফাহাদকে। সব শুনে ফাহাদ রাগে ফেটে যাচ্ছে। পারে তো এখনই জয়ের মাকে খুন করে ফেলে। কিন্তু অন্যদিকে প্রিয়া খুব শান্ত ও স্বাভাবিক। প্রিয়া পরীর পাশে বসে বলে, তোমার অতীত সত্যিই খুব খারাপ পরী, কিন্তু ঠকে যাওয়ার মতো কষ্টকর নয়। তোমার চেয়ে আমার হারানোর প্রাপ্তি কম নয়। কিন্তু এত কিছুর পরও বলবো আমি এখন সুখী। জানো সেই সুখের নীড় কে? পরী উৎসুক চোখে প্রিয়ার চোখে তাকিয়ে আছে। সত্যি এই চোখের প্রাপ্তির স্থান অনেক বিশাল। প্রিয়া একটা হাত ফাহাদের দিকে তাক করে বলে, আমার এই সুখের নীড় হলো এই মানুষটা। তুমি জয়কে হারিয়েছ ছোট্ট একটা মিথ্যায়। আর আমি ঠকেছি পরী। ভালোবেসে, বিশ্বাস করে ঠকেছি। তখন থেকে ভাবতাম ভালোবাসা বলতে কিছু নেই। ভালোবাসার মতো সত্যিকারের মানুষ নেই। আমার এই ভুল ধারণা ভাঙিয়ে দিয়েছে ফাহাদ। ওর ভালোবাসা দিয়ে প্রমাণ করে দিয়েছে এখনো সত্যিকারের ভালোবাসা বেঁচে আছে। আমি বলন না যে ভালোবাসা ছাড়া কিছু নেই, বা ভালোবাসতেই হব। অবশ্যই নিজের জন্য বাঁচো, কিন্তু এই বেঁচে থাকার মধ্যেও তো একটা ভরসার হাত খুব দরকার, তাই না? হাজার ক্লান্তি, বিপদ শেষে কেউ একজন শক্ত করে হাতটা ধরে বলুক, আমি আছি। এমনটা চাও না? পরী কিছুক্ষণ চুপ থেকে বলে, চাই। প্রিয়া মৃদু হেসে বলে, জানো পরী, ভুল মানুষকে ভালোবাসার ফলে আমি আমার বাবাকে হারিয়েছি। এখনো আমার বাবার মৃত্যুর জন্য আমার নিজেকে দায়ী মনে হয়। যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ঠকিয়ে অন্য একজনকে বিয়ে করে।
শুধুমাত্র এই টাকার লোভেই আমি কষ্টটা মেনে নিতে পারিনি। গলায় দড়ি দিতে গিয়েছিলাম, তখন বাবা এটা দেখে সহ্য করতে পারেনি। হার্ট অ্যাটাক করে মারা যায়। এখনো চোখের সামনে আমার বাবার মুখটা ভাসে। তারপর থেকেই আমি পুরোপুরি পাল্টে যাই। হাসি খুশি চঞ্চল মেয়েটা একদম শান্ত, নীরব হয়ে যায়। গল্পটা হয়তো এখানে শেষ হলেও পারত, কিন্তু হয়নি। এরপর আসলো আমার জীবনে আরও একজন মানুষ। বিয়ের প্রস্তাব আসে আমার জন্য। আমি প্রথমে রাজি না হলেও মায়ের কথা ভেবে রাজি হয়ে যাই। কিন্তু মন থেকে আমি তখনও তাকে মেনে নিতে পারিনি। আমার মনে ছেলেদের জন্য ছিল অবিশ্বাস আর ভয়। তার একটা অতীত ছিল, সেই অতীতের কথাও আমাকে জানিয়েছিল। আমি যখন তাকে বিশ্বাস করতে শুরু করি তখন সেও আমাকে ঠকায়। গায়ে হলুদের রাতে আমার পায়ে ধরে কেঁদে বলে সে আমাকে বিয়ে করতে পারবে না। তার এক্স তার কাছে ফিরে এসেছে। আমি মেনে নিতে পারিনি এটা। কোনো মেয়ের পক্ষে কি এটা সহ্য করা সম্ভব? আমি তাকেও আটকাইনি। ভেঙ্গেচুরে নতুন এক আমি জন্ম নিই। এরপর চলে আসলাম অন্য এলাকায়। সবার সাথে সব যোগাযোগ ছেড়ে পরিবারকে নিয়ে জীবন শুরু করলাম। তখনই ঝড়ের বেগে ভালোবাসার মানুষটি আসে, ফাহাদ, যে আমার ধারণাকে মিথ্যা প্রমাণ করেছে, যে আমার হাত ধরে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে সবাই ঠকবাজ, প্রতারক হয় না। সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে। পরি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। জিজ্ঞেস করে, তাদের সাথে তোমার আর যোগাযোগ নেই? না। যেই অতীত একবার পেছনে ফেলে এসেছি সেই অতীত নিজের সাথে জড়িয়ে রাখার মতো বোকাও আমি নই। তবে যার সাথে আমার রিলেশন ছিল তার নাম শিহাব। সংসার সুখের হয়নি। আমার বিয়ের পর একবার দেখা হয়েছিল কক্সবাজারে। তখন সব বলেছিল বউ অন্য একজনের সাথে পালিয়ে যায়। সবচেয়ে মজার বিষয় কি জানো? ও আমার কাছে একটা সুযোগ চেয়েছিল, আমায় বিয়ে করতে চেয়েছিল। অথচ এই মানুষটাই কিন্তু আমাকে আর্থিক অবস্থার জন্য ছেড়ে গিয়েছিল। তখন আমি তাকে ফাহাদের কথা বলি, আর ধন্যবাদও জানাই এমন প্রতারক আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে মৃন্ময়, ফাহাদের কাজিন। এটা অবশ্য আমি বিয়ের দিন জেনেছিলাম। মৃন্ময় ওর এক্সের কাছে ফিরে গেলেও পরবর্তীতে আমার একাকিত্বে ভুগেছিল। আমায় অনেক খুঁজেছিল, কিন্তু ভুল তো ভুলই। যে ভুল একজনকে ভেঙ্গেচুরে দিতে পারে সে ভুলের কোনো ক্ষমা হয় না। বিয়ের আগের রাতে এই ঘটনাটা না হয়ে যদি বিয়ের পর হতো, তখনও কিন্তু মৃন্ময় এভাবেই আমাকে ছেড়ে যেত, যার পরিণাম হতো ডিভোর্স। তখন আমার অবস্থাটা কি হতো? ডিভোর্সের পর মৃন্ময় ওর ভুল বুঝতে পেরে ফিরে আসলেও কি কোনো লাভ হতো? এদের দুজনের কারোরই পথের কাটা হইনি আমি। দুজনকেই তাদের সুখের নীড়ে যেতে দিয়েছি, কিন্তু দুজনের আফসোসের কারণ হয়েছি। কারণ ওরা কেউই সত্যিকারের মানুষটাকে চিনতে পারেনি। মানুষ ঠকালে কি হবে? প্রকৃতি কাউকে ঠকায় না। প্রকৃতি তার প্রতিশোধ ঠিকই নিয়েছে। ঠিক তাই সত্যিকারের মানুষটাকে চিনতে একদম ভুল করা উচিত নয়। না হলে পরে আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। ভোর তো প্রায় হতে চলল। ঘুমাবে না? সমস্যা নেই তো, জানি। তোমরা বরং ঘুমিয়ে পড়ো, আমি তুরোর কাছে আছি। প্রিয়া কিছু বলার আগে ফাহাদ বলে, আচ্ছা ঠিক আছে। ফাহাদ আর প্রিয়া নিজেদের রুমে চলে যায়। প্রিয়া রুমে গিয়ে বলে,
মেয়েটাকে একা রেখে আমায় নিয়ে আসলে কেন? তুমি কি দিন দিন বোকা হয়ে যাচ্ছ? প্রিয়া তেড়ে গিয়ে বলে, এই বোকামির কি করেছি? ফাহাদ প্রিয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, তুর্য আর পরীকে একা সময় দেওয়ার জন্যই তো চলে আসলাম। এখন তুরোর জন্য আলাদা কোনো ফিলিংস জন্ম নিতে পারে পরীর। আমরা থাকলে কি আর তা হতো? আর তাছাড়া তোমাকে কি এখন কাছে পেতাম না আসলে? প্রিয়া ফাহাদের হাতে একটা চিমটি কেটে বলে, ফাজিল। সকাল 10টা নাগাদ প্রিয়া আর ফাহাদকে বিদায় জানিয়ে তুর্য আর পরী চলে আসে। আসার আগে প্রিয়া পরীকে জড়িয়ে ধরে বলেছিল তুরোর বিষয়টা ভালো করে ভেবে দেখতে। সারারাত জলপট্টি দেওয়ায় আর ওষুধ খাওয়ায় জ্বর অনেকটা কমে গেছে তুরোর। বাসে পাশাপাশি বসে আছে দুজন। তুর্য একদম চুপচাপ হয়ে গেছে জ্বর আসায়। পরী তুরোর কপালে হাত দিয়ে বলে, জ্বর এখনো আছে? সামান্য আছে, চলে যাবে। অযথাই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালেন। অযথা হতে যাবে কেন? তুমি বৃষ্টি ভালোবাসো তাই আমিও বৃষ্টি ভালোবাসব। আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, কিন্তু আপনার নেই। আগে তুমিও তো বৃষ্টিতে ভিজতে পারতে না বলেছিল। তোমার যখন সহ্য হয়ে গেছে তখনও আমারও হয়ে যাবে। প্রচুর ঘাটতারা আপনি, তোমার চেয়ে কমই আছি। এরপর দুজনই চুপচাপ। তুরোর জ্বরের রেশ এখনো কাটেনি বিধায় অল্প সময়েই বাসের সিটে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পরপর বাসের ঘাকুনিতে মাথাটা এদিক সেদিক হেলে পড়ছে। বার কয়েকবার পরীর কাঁধেও এসে পড়েছে, কিন্তু পরী সরিয়ে দিয়েছে। তুরোর মুখের দিকে তাকিয়ে কি ভেবে যেন তুর্য মাথাটা নিজেই কাঁধে এনে রাখে। অর্পা বাচ্চাদের সাথে কানামাছি খেলছে, আর সূর্য একটা বেঞ্চিতে বসে সেজানের সাথে ভিডিও কলে কথা বলছে। অর্পার সাথে দ্বিতীয়বার দেখা হওয়ার পর থেকেই একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। বাচ্চাদের সাথে খেলতে খেলতে হয়রান হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে সূর্যর পাশে এসে বসে বলে, সেজানের সাথে কথা বলছো? হুম। বলবে? দাও তো একটু কথা বলি। সূর্য ফোনটা অর্পার দিকে ধরে। অর্পা বলে, কেমন আছো সেজান? আমি ভালো আছি। তুমি কে? আমি তোমার একটা আন্টি। আন্টি? কোনো আন্টি? আমাল ফুপি তো তুমি না। না, না, আমি তোমার ফুপি নই। আমি তো অর্পা। অল্পা কে? তোমালে আমি চিনি না। সেজানের মুখে নিজের নাম শুনে অর্পা হেসে দেয়। বলে, তুমি আমাকে চিনবে না। আমি তোমার বাবার বন্ধু। সেজানের সাথে কথা বলতে বলতে হেসে লুটোপুটি খায় অর্পা। কথা বলা শেষে সূর্যকে বলে, তোমার ছেলেটা খুব পাকা। হ্যাঁ, প্রচুর দুষ্টু। ওকে ছাড়া থাকো কিভাবে? কিছু যে করার নেই। তীরাকে ভুলতে পারি না, এজন্য এভাবে বাচ্চাটাকে কষ্ট দেবে? নিজেকে যেদিন সম্পূর্ণ সামলাতে পারব সেদিন বাংলাদেশে চলে যাব। এটাই ভালো হবে। তুমি কিন্তু এখনো আমাকে সেই কথাটা বললে না। কোনো কথা? ওই যে প্রথম দিন ডাকলে শুনুন বলে। দাঁড়ানোর পর কিছু না বলেই চলে গেলে। এরপর একদিন শপিং মলে দেখা হলো, তখন নিজেই কথা বললে। রেস্টুরেন্টে বসলে। অনেক কথাই বললে, কিন্তু ওই ছেলেটা কে ছিল বলনি। ওহ, ওই ছেলে আমার বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড? হু, বাদ দাও তো এসব। এখন আর রিলেশন নেই। আচ্ছা, এখন আমায় উঠতে হবে। বাসায় যাব। চলো পৌঁছে দেই। কয়েকদিনে অফিসের অনেক কাজ জমা হয়ে গেছে।
তুর্য অফিসে যায়নি বলে পরীকেও যেতে দেয়নি। 4 দিন পর পরী আর তুর্য অফিসে চলে যায়। নিজের ডেস্কে বসে কাজ করছিল পরী। তখন তুরোর পিয়ে এসে বলে তুরোর কেবিনে যেতে। পরী তুরোর কেবিনে গিয়ে চমকে যায়। জয় বসে আছে তুরোর সামনে। পরীকে দেখে জয়ও দাঁড়িয়ে যায়। জয়ের মুখটা আগের থেকে অনেক শুকিয়ে গেছে। তুর্য বলে, জয় তোমাকে কিছু বলতে এসেছে পরী। পরী জিজ্ঞাসু দৃষ্টিতে জয়ের দিকে তাকায়। জয় বলে, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? আর সুচি? সুচি এখন সুস্থ আছে। আমরা বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। কেন? মায়ের সাথে আর কোনো সম্পর্ক রাখব না। এখানে থাকলে মা কোনো না কোনো ভাবে আমাদের কাছে আসবে। মায়ের ছায়া আর সুচির উপর পড়ুক তা আমি চাই না। তোর সাথে বোধ হয় যাওয়ার আগে আর কথা হবে না। তাই আজ বলতে আসলাম। ওহ, দেশ ছাড়ার সিদ্ধান্ত যখন নিয়েছ আশা করি সব ভেবেচিন্তেই নিয়েছ। সাবধানে যেও। আর সুচির খেয়াল রেখো। সুচির পাশে সবসময় সাপোর্ট হয়ে থেকো। থাকব। জয় চলে যাওয়ার পরই তুর্য বলে, যদি এখন মনমরা হয়ে থাকতে দেখি তাহলে একদম মেরে ফেলব। পরী কপাল কুঁচকে তাকায়। ওভাবে তাকিয়ে লাভ নেই। আমি কি ভয় পাই নাকি? পরী চলে আসা ধরে তখন তুর্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, চলো কোথাও থেকে ঘুরে আসি। আমার মনে এত রং নেই ঘুরতে যাওয়ার। তুর্য পরীর দিকে একটু ঝুঁকে বলে, কিন্তু আমার মনে প্রচুর রং। এই রঙেই রাঙিয়ে দেব তোমায়। নদীর বিশুদ্ধ বাতাসে তোমার মন ভালো হয়ে যাবে। সো, কোনো বারণ আমি শুনছি না। চলো। তুর্য যখন পরীকে নিয়ে নদীর সামনে গাড়িটি দাঁড় করাল, তখনও পরী নির্বাক। গাড়ি পার্কিং করে পরীকে নিয়ে নদীর কিনার ধরে হাঁটছিল। বাতাসে নদীর পানিতে ঢেউ খেলে যাচ্ছে। তুর্য একটা নৌকা ভাড়া করে। পাল তোলা নৌকা। এমন পরিবেশে না চাইতেও মনটা ভালো হতে বাধ্য। মাঝি আপনমনে পানিতে বৈঠা চালাচ্ছে। তুর্য পরীর দিকে তাকিয়ে আছে। আর পরী পানির মধ্যে পা ডুবিয়ে পা নাড়াচ্ছে। ঠোঁটে প্রশস্ত হাসি। তুর্য পরীর একটু কাছে এসে বলে, সাঁতার পারো? পরী ঠোঁট উল্টিয়ে বলে, উহু। যদি পড়ে যাও? তাহলে মরে যাব। তুর্য পরীর এক হাত চেপে ধরে বলে, তাহলে আমি আছি কি করতে? আমি থাকতে তোমার কোনো ক্ষতিই হবে না। এত কেয়ার কেন করেন বলেন তো? ভালোবাসি তাই। আমি ভালোবাসি না জেনেও এত ভালোবাসেন? কেউ ভালোবাসলে যে শুধু তাকেই ভালোবাসতে হবে এমন তো কিছু জানতাম না আগে। তাছাড়া আমি তো জানি তুমি মনে মনে কলা খাও। মনে মনে কলা খাই মানে? এই মনে মনে ভালোবাসো। পরী হাসল। তুর্য বলে, ওভাবে হেসো না। হাসলে কি হবে? পানিতে পড়ে যাব। সাঁতার পারেন না? পারি। তাহলে কোনো সমস্যা নেই। তাহলে ঝাঁপ দেই? এই না। এবার দুজনেই হেসে ফেলে। পরী এবার নিজের মতো করে হাত দিয়ে পানি ছুঁয়ে দিচ্ছে। তুর্য ফোন চাপছে। পরী মাঝিকে জিজ্ঞেস করে, চাচা পানির নিচে কিছু নাই? কি থাকব? আমি ছবিতে দেখেছি পানির নিচে ভূত থাকে। তাছাড়া ইয়া বড় বড় মাছ থাকে। ওরা যদি পা টেনে ধরে পানির নিচে নিয়ে যায়? পরীর কথা শুনে মাঝি খিলখিল করে হেসে দিল। বলল, না রে মা, ছবিতে তো কত কিছুই দেখায়, বাস্তবে কি আর হয়নি।
যাক বাবা, বাঁচলাম। আপনার ছেলে মেয়ে নাই? আছে, একখান পোলা আর একখান মাইয়া। ওহ। গল্প করতে করতেই ওরা নদীর পাড়ে পৌঁছে যায়। তুর্য মাঝিকে ভাড়া মিটিয়ে দিয়ে 100 টাকা বকশিশ দিল। পরী জিজ্ঞেস করল, এখন আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবে। পরী মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে। তুর্য পেছনে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো? না বললে আমি যাব না। বললে আরও যাবে না। না বললেও যাব না। আচ্ছা বলছি। বন্ধুর ফ্ল্যাটে যাচ্ছি। পরী অবাক হয়ে বলে, কেন? ভয় পাচ্ছ নাকি তুমি? আমার কোনো খারাপ মতলব নেই, আগেই বলে দিচ্ছি। পরী তবুও দাঁড়িয়ে আছে। তুর্য এবার প্রায় হাত ধরেই নিয়ে যায় পরীকে। সিঁড়ি দিয়ে উপরে উঠে কলিং বেল বাজায়। তারপর দুহাত দিয়ে পরীর চোখ আটকে ধরে। কেউ একজন দরজা খোলার পর পরীকে নিয়ে ভেতরে যায়। পরীর চোখ দুটো ছেড়ে দেয়। সবকিছু ঝাপসা ঝাপসা দেখছে। চোখ ডলে ভালো করে তাকিয়ে দেখে আশেপাশে ইচ্ছি পিচ্ছি দিয়ে ভরপুর। খাটের উপর ছোট ছোট বাবুগুলো হাত পা নাড়িয়ে সমানে খিলখিল করে হাসছে। আর যে বাবুগুলো হাঁপুর বাইতে পারে ওরা ফ্লোরে এদিক সেদিক ছোটাছুটি করছে। কয়েকটা বাবু এগিয়ে এসে পরীর জামা টেনে ধরে দাঁড়িয়ে পড়ে। পরীর মাথা ঘুরছে। বাবুটাকে কোলে নিয়ে তুরোর দিকে তাকিয়ে বলে, এসব কি? এত বাচ্চা কাদের? তুমি চাইলে এই বাচ্চাগুলো আমাদের হতে পারে। মানে কি? এত বাচ্চা? তাতে কি? বাচ্চার জন্যই তো তুমি আমায় দূরে সরিয়ে রেখেছ। শুধুমাত্র বাচ্চা হবে না বলেই তো তুমি আমায় ভালোবাসো না। নাও, আবার কত বাবু লাগবে? আপনি কোথায় পেলেন এদের? তুমি যখন মাঝি কাকার সাথে ফোনে কথা বলছিলে তখন এক বন্ধুকে মেসেজে বলে সব ব্যবস্থা করেছি। পরীর কোলের বাচ্চাটা পরীর উড়না মুখে দিয়ে কামড়াচ্ছে। হঠাৎই বাচ্চাটা কান্না করে ওঠে। বোধ হয় ক্ষুধা লেগেছে। তখন পাশের রুম থেকে একজন মহিলা এসে বাচ্চাটাকে নিয়ে যায়। তুর্য পরীর হাত ধরে বলে, বাসো না একটু, ভালো দাও না একটা সুযোগ। নিজেদের বাচ্চা যাদের না হয় তারা কি সংসার করছে না? বাচ্চা অ্যাডপ্ট করছে না? আমরাও বাচ্চা অ্যাডপ্ট নেব। প্লিজ একটু ভালোবাসো। পরী তুর্যকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। তুর্য তো এখনো সত্যিটা জানে না যে পরী মা হতে পারবে। তবুও তুরোর ভালোবাসা কমেনি। পরীর জীবন থেকে সরে যায়নি, বরং আরও বেশি করে ভালোবেসেছে। খারাপ সময়গুলোতে পরীর পাশে থেকেছে। পরীকে চুপ থাকতে দেখে তুর্য বলে, কিছু তো বলো। পরী মুচকি হেসে বলে, এমন পাগলামি যে করে, এত ভালো যে বাসে তাকে ভালো না বেসে থাকা যায়। তুর্য ধপাস করে সোফার উপর পড়ে যায়। হাত পা ছড়িয়ে ছিটিয়ে বলে, ওহ মাই গড, এইটা আমি কি শুনলাম? তুমি আমায় ভালোবাসো? আমার এতদিনের স্বপ্ন পূরণ করেছে আল্লাহ। তুরোর এমন অবস্থা দেখে পরী শব্দ করে হেসে ফেলে। এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে সূর্য আর অর্পা। অর্পার বোন আসবে বাংলাদেশ থেকে, তাই রিসিভ করতে এসেছে। সূর্যও ফ্রি ছিল তাই অর্পা সূর্যকেও নিয়ে এসেছে। সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছিল। হঠাৎই অর্পা দৌড়ে গিয়ে কাউকে জড়িয়ে ধরে। সূর্য বুঝতে পারে এটা অর্পার বোন। দুবোন কিছুক্ষণ কথা বলে সূর্যর দিকে এগিয়ে আসে। সূর্যকে দেখিয়ে অর্পা বলে, এটা আমার বন্ধু সূর্য। আর সূর্য, এটাই আমার বোন সূচনা। সবাই সূচি বলেই ডাকে।
আর ও হচ্ছে সুচির হাজবেন্ড জয়। সূর্য ওদের দুজনের সাথে কুশল বিনিময় করল। জয় বলল, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগে ভাই। সূর্য হেসে বলে, হয়তো কোথাও দেখেছেন। হুম, হতে পারে। অর্পা বলে, বাকি কথা বাড়িতে গিয়ে হবে। এখন চলো সবাই। বাড়িতে গিয়ে সুচি আর জয় ফ্রেশ হতে যায়। অর্পা সবার জন্য টেবিলে খাবার সাজাচ্ছে। সূর্য জিজ্ঞেস করে, সুচি তোমার বড় নাকি ছোট? এমা, তুমি দেখেও বোঝনি? সুচি আমার ছোট। তাহলে ওর বিয়ে হয়েছে, অথচ তোমার এখনো বিয়ে হয়নি? এমন প্রশ্নে অর্পার হাসি মুখটা বিলীন হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল? তাহলে তোমার স্বামী কোথায়? আর তুমি এখানে কেন থাকো? সে অনেক কথা, পরে সময় করে সব বলবো। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায় সেটা বলো। ও বাংলাদেশেই আছে। ডিভোর্স হয়ে গেছে আমাদের। আইসি। জয় আর সুচি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসায় ওরা প্রসঙ্গ পাল্টিয়ে অন্য কথা বলতে শুরু করে। তারপর চারজন মিলে একসাথে খেতে শুরু করে। চলবে।